আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের হামলায় রুশ সীমান্তবর্তী অঞ্চলে নিহত 87,000 ইসরায়েলি সন্ত্রাসী সৈন্য আহত এবং অঙ্গহানি। পাকিস্তানে সেনা পুলিশ অভিযানে 34 সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী নিহত। ইউক্রেন প্রতারণা করে আফ্রিকানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া। ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানিকে পাত্তা দিল না ইরান। শান্তি ও যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের হামলায় রুশ সীমান্তবর্তী অঞ্চলে নিহত 9 জন। দর্শক, আজকের প্রথম খবরে আমরা নজর দিচ্ছি পূর্ব ইউরোপের চলমান এবং দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংকটের দিকে, যেখানে সাম্প্রতিক একটি নিরাপত্তা ঘটনায় রুশ সীমান্তবর্তী অঞ্চলে অন্তত 9 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা এই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে এই সীমান্তবর্তী এলাকাগুলো একটি চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং এর সবচেয়ে বড় মূল্য চোকাচ্ছে স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয় প্রশাসনের তরফ থেকে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এই সাম্প্রতিক হামলায় বেশ কিছু বেসামরিক স্থাপনা এবং আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে জরুরি উদ্ধারকারী দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করতে হয়েছে এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের আকস্মিক ঘটনা স্থানীয় বাসিন্দাদের মনে এক চরম আতঙ্ক এবং মানসিক চাপের সৃষ্টি করেছে, কারণ তাদের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তারা তাদের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা এবং জরুরি সতর্কতা সাইরেন ব্যবস্থার আধুনিকায়ন। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ক্রমাগত সংঘাতের ফলে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করে একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়, এই দীর্ঘস্থায়ী সংকটের কি কোনো দ্রুত কূটনৈতিক সমাধান সম্ভব, নাকি এই সীমান্ত সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে? 87,000 ইসরায়েলি সৈন্য আহত এবং অঙ্গহানি। দর্শক, আমাদের পরবর্তী খবরে আমরা দৃষ্টি দিচ্ছি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির একটি ভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের দিকে, যেখানে দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে প্রায় 87,000 ইসরায়েলি সৈন্যের আহত হওয়া এবং অনেক ক্ষেত্রে স্থায়ী অঙ্গহানির মতো গুরুতর স্বাস্থ্যগত পরিসংখ্যান উঠে এসেছে, যা যে কোনো দেশের চিকিৎসা ব্যবস্থা এবং সামাজিক কাঠামোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যে কোনো দীর্ঘস্থায়ী সামরিক কার্যক্রমে কেবল সম্মুখভাগের ক্ষয়ক্ষতি একমাত্র বিষয় নয়, বরং যুদ্ধফেরত নিরাপত্তা কর্মীদের শারীরিক এবং মানসিক পুনর্বাসন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের তথ্যমতে এই বিপুল সংখ্যক আহত কর্মীদের চিকিৎসা, থেরাপি এবং মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য দেশের স্বাস্থ্য খাতের ওপর এক অভাবনীয় চাপ সৃষ্টি হয়েছে, কারণ এদের মধ্যে একটি বড় অংশই তরুণ এবং তাদের অনেকেরই সারা জীবনব্যাপী বিশেষ চিকিৎসা সহায়তার প্রয়োজন হবে। শারীরিক অঙ্গহানির পাশাপাশি এই কর্মীদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির মতো গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা ব্যাপকভাবে দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক নাগরিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে একটি বিশাল বাধা তৈরি করছে এবং তাদের পরিবারগুলোকেও এক চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই বিশাল সংখ্যক কর্মক্ষম তরুণদের হঠাৎ করে স্বাভাবিক কর্মজীবন থেকে ছিটকে পড়া জাতীয় অর্থনীতি এবং শ্রমবাজারের ওপরও একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ রাষ্ট্রকে এখন বিপুল পরিমাণ অর্থ এই পুনর্বাসন এবং ভাতা প্রদানের জন্য বরাদ্দ করতে হচ্ছে, যা অন্যথায় দেশের উন্নয়নমূলক কাজে ব্যয় করা যেত। পাকিস্তানে সেনা পুলিশ অভিযানে 34 বিচ্ছিন্নতাবাদী নিহত।
এবার আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র পাকিস্তানের সাম্প্রতিক অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে, যেখানে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনী এবং পুলিশের একটি বড় ধরনের যৌথ অভিযানে অন্তত ৩৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা দেশটির চলমান নিরাপত্তা চ্যালেঞ্জের একটি স্পষ্ট প্রতিচ্ছবি। পাকিস্তান দীর্ঘদিন ধরে তাদের সীমান্তবর্তী এবং দুর্গম প্রদেশগুলোতে, বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের কারণে চরম অস্থিতিশীলতার সম্মুখীন হচ্ছে, যা তাদের জাতীয় অর্থনীতি এবং সামগ্রিক উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সাম্প্রতিক অভিযানটি মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল, যেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অতর্কিত হানা দেয় এবং দীর্ঘ সময় ধরে চলা এই বন্দুকযুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়, যা প্রমাণ করে যে এই গোষ্ঠীগুলো কতটা সুসংগঠিতভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বা আইএসপিআর জানিয়েছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখবে, কারণ এই অস্থিতিশীলতার কারণে ওই অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপ্যাকের মতো মেগা প্রজেক্টগুলো বারবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। দক্ষিণ এশিয়ার এমন আরও গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। ইউক্রেন প্রতারণা করে আফ্রিকানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব শ্রমবাজারের একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও উদ্বেগজনক খবর নিয়ে এবার আমরা আলোচনা করব, যেখানে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে যে রাশিয়া প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন দেশের, বিশেষ করে আফ্রিকান নাগরিকদের তাদের সামরিক সংঘাতের ফ্রন্টলাইনে পাঠিয়ে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এই অভিযোগ অনুযায়ী একটি সুসংগঠিত মানব পাচার চক্রের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে তরুণদের ইউরোপে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হচ্ছে, যেখানে তাদের বলা হচ্ছে যে তারা কৃষি, নির্মাণ শিল্প বা কারখানায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে জোরপূর্বক সামরিক চুক্তিতে স্বাক্ষর করানো হচ্ছে এবং সামান্য বা কোনো সামরিক প্রশিক্ষণ ছাড়াই সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম আফ্রিকার বিভিন্ন দেশের আর্থসামাজিক দুর্বলতাকে কাজে লাগিয়ে করা হচ্ছে, কারণ সেখানে বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে অনেক তরুণী জীবনের ঝুঁকি নিয়ে হলেও বিদেশে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখেন, আর এই স্বপ্নের সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলো। এই খবর প্রকাশে আসার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন আফ্রিকান দেশের দূতাবাসগুলো তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে এবং যারা ইতিমধ্যে এই ফাঁদে পড়েছেন তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে, যদিও সংঘাতপূর্ণ অঞ্চল থেকে তাদের উদ্ধার করা একটি অত্যন্ত কঠিন এবং জটিল কাজ। ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানিকে পাত্তা দিল না ইরান, শান্তি ও যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। আমাদের আজকের সর্বশেষ এবং অন্যতম তাৎপর্যপূর্ণ খবরটি হল আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের মধ্যকার চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে, যেখানে ট্রাম্প প্রশাসনের নতুন করে দেওয়া কঠোর হুঁশিয়ারি এবং চোখ রাঙানিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা শান্তি এবং যুদ্ধ এই উভয় পরিস্থিতির জন্যই সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আপনারা হয়তো জানেন যে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদের সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক একটি ঐতিহাসিক তলানিতে গিয়ে ঠেকেছিল, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি বা জিসিপিওএ থেকে একতরফাভাবে বেরিয়ে এসে ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা আজও ইরানের অর্থনীতিকে প্রবলভাবে চাপের মুখে রেখেছে। নতুন করে মার্কিন প্রশাসন যখন তাদের পূর্ববর্তী কঠোর নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে তারা কোনো ধরনের আন্তর্জাতিক চাপে মাথা নত করবেন না এবং তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে পিছুপা হবেন না। এই উত্তেজনা কেবল এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সরাসরি প্রভাব পড়ছে সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির ওপর, কারণ এই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত শুরু হলে তা বিশ্বব্যাপী তেলের বাজারকে চরম অস্থিতিশীল করে তুলবে, যা সারা বিশ্বের পরিবহন ও উৎপাদন ব্যয়কে বহুগুণ বাড়িয়ে দেবে।